সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আজকে সৃজক কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রিনা চাকমা, প্রভাষক পৌরনীতি সুশাসন, সৃজক কলেজ, বাগাইছড়ি, রাঙ্গামাটি। আজকে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় থেকে এর আগে আমি সুশাসনের সমস্যা আর সমাধানের উপায়গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আলোচনায় যাওয়ার আগে আমি একটু বলি যে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিটি দেশের মূলত সরকারের কিন্তু একটা বিরাট ভূমিকা থাকে। তো এক্ষেত্রে আমাদের দেশের সরকারেরও মূলত এই ভূমিকাটা পালন করতে হয়। তো এখানে দেখা যায় যেহেতু সরকারের মাধ্যমে কিন্তু একটি রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা সবকিছু প্রকাশ পায়। তো এক্ষেত্রে একটি রাষ্ট্র যদি চায় তাহলে ইচ্ছা করলে সে সুশাসন প্রতিষ্ঠার বিভিন্ন ধরনের ভূমিকা পালন করতে পারে। তো এক্ষেত্রে আমি কিছু সুশাসন প্রতিষ্ঠা সরকারের করণীয় এখানে আমি পয়েন্ট আকারে লিখে দিয়েছি। স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি, দুর্নীতি নিয়ন্ত্রণ, দারিদ্র্য বিমোচন, বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, আমলাতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করা, সাংবিধানিক উপায়ে ক্ষমতা হস্তান্তর, আইনের শাসন এবং মানবাধিকার নিশ্চিত, সরকারের দক্ষতা বৃদ্ধি, আইন সভাকে কার্যকর করে তোলা, সৎ ও যোগ্য নেতৃত্ব, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, ক্ষমতার ভারসাম্য রক্ষা, আর শক্তিশালী স্থানীয় সরকার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা। এক্ষেত্রে প্রথমে যে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি, এটা সুশাসন প্রতিষ্ঠায় আমাদের কিন্তু এর আগেও আমি বলেছি যে স্বচ্ছতা আর জবাবদিহিতা প্রয়োজনীয়তা রয়েছে। স্বচ্ছতা আর জবাবদিহিতা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। তো সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে সরকারের ভূমিকা রয়েছে। কেননা এই যে যাবতীয় প্রশাসনিক মূলত যে কার্যক্রমটা পরিচালনা করা হয় একটি শাসন ব্যবস্থার ক্ষেত্রে, সেখানে সরকার বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পন্ন করে। তো এক্ষেত্রে সরকার সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি করতে পারে। এখানে দেখা যায়, কারণ স্বচ্ছতা আর জবাবদিহিতা ছাড়া এখানে বলা হচ্ছে যে সুশাসন প্রতিষ্ঠা করা বা সুশাসন প্রতিষ্ঠা করা যে কল্পনা, এটা কল্পনাই করা যায় না যদি স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ না থাকে। এক্ষেত্রে সরকারকে যদি সুশাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ তা সৃষ্টি করতে হবে। তাকে স্বচ্ছভাবে তার নিয়ম নীতি থেকে শুরু করে, নীতি নির্ধারণী থেকে শুরু করে তার সবকিছু কিন্তু জনগণের কাছে প্রকাশ করতে হবে। জবাবদিহিমূলক প্রশাসন সৃষ্টি করতে হবে, যাতে যে সকল কর্মকর্তা কর্মচারী তাদের কাজের জন্য আরেকটি কর্তৃপক্ষের নিকট যদি দায়ী থাকে তাহলে সেক্ষেত্রে কাজটা কি হয়, সুন্দর আর ভালো হয়। তো এক্ষেত্রে সরকারকে মূলত এই পরিবেশটা সৃষ্টি করতে হবে। আর দুর্নীতি নিয়ন্ত্রণ। দুর্নীতি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। মূলত প্রভাব খাটিয়ে বা ঘুষ বল প্রয়োগের মাধ্যমে অথবা ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তি বিশেষকে সুবিধা প্রদানটাই দুর্নীতি। তো এই দুর্নীতিটা মূলত সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি দুর্নীতি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে দেখা যাবে যে আমাদের এই যে সুশাসন প্রতিষ্ঠা, এটা সমস্যা হয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রে সরকারকে প্রথমেই দুর্নীতিটা নিয়ন্ত্রণ করতে হবে।
তারপরে যদি দুর্নীতি দেখা যায় বেশি বেড়ে যায়, তাহলে অর্থনৈতিক, সামাজিক, সব রাজনৈতিক সব ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো প্রথমেই আমাদেরকে কি দুর্নীতিটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর হচ্ছে দারিদ্র বিমোচন, সুশাসন নিশ্চিত করতে হলে দেখা যায় দেশ থেকে যে দারিদ্র বিমোচনের বিভিন্ন পদক্ষেপ কিন্তু নিতে হবে, যাতে দেশ সামাজিক, রাজনৈতিক আর অর্থনৈতিক দিক দিয়ে যাতে পিছিয়ে না পড়ে সেই ব্যবস্থাটা করতে হবে। তো কেবল তখনই সুশাসন প্রতিষ্ঠিত। সরকারকে এ সকল উদ্যোগ নিতে হবে, দারিদ্র বিমোচনের জন্য বিভিন্ন উদ্যোগ নিতে হবে। এই যে সম্পদগুলো রয়েছে সেগুলো সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আর হচ্ছে শিল্পায়নের মাধ্যমে দেখা যায় অর্থনৈতিক উন্নয়ন সাধন করে দারিদ্র্য বিমোচন করতে হবে। তো তারপরে রয়েছে হচ্ছে আমাদের বিচার বিভাগের স্বাধীনতা, এটা সরকারকে নিশ্চিত করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা আমরা জানি, বিচার বিভাগ যখন অন্যের প্রভাব মুক্ত হয়ে স্বাধীনভাবে তার কার্যাবলী সম্পন্ন করতে পারবে, তখন তাকে আমরা বিচার বিভাগের স্বাধীনতা হিসেবে অভিহিত করি। তো এক্ষেত্রে বিচার বিভাগ যাতে নিরপেক্ষভাবে তার বিচার কার্য সম্পন্ন করতে পারে, যাতে সম্পন্ন বা সম্পাদন করতে পারে, সেক্ষেত্রে সরকারকে ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে মূলত সরকারকে দেখা যায় সুশাসন নিশ্চিত করার জন্য বিচার বিভাগকে পৃথক করে তার যে সে যাতে নিরপেক্ষভাবে তার বিচার কার্য সম্পাদন করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপরে আরো রয়েছে গণমাধ্যমের স্বাধীনতা। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন। অবাধ তথ্য প্রবাহ যদি থাকে দেখা যায় তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়। গণমাধ্যম বলতে আমরা যেমন রেডিও, টেলিভিশন, তারপরে সংবাদপত্র, এইগুলার কথা আমরা বলতে পারি, পত্রপত্রিকা। তারপরে এই গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে, তারা যাতে তাদের স্বাধীনভাবে বা নিরপেক্ষভাবে খবর প্রকাশ করতে পারে বা যে কোনো সত্য ঘটনাকে যাতে তারা তুলে ধরতে পারে। তো এই ক্ষেত্রে সরকারকে এই গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে মূলত লক্ষ্য রাখতে হবে। তারপরে রয়েছে আমাদের আমলাতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করা। আমরা জানি যে এই যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমলারা দেখা যায় যে উচ্চ পদস্থ যে কর্মকর্তা কর্মচারী থাকে সরকারের, তারা দেখা যায় জনগণের সেবক না হয়ে জনগণের উপর তারা প্রভু হিসেবে বেশি পরিচিত। তো এক্ষেত্রে আসলে আমলাদের কাজ হচ্ছে কি জনগণের সেবা করা, যে সরকার তাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছে সেটা সঠিকভাবে পালন করা আর সঠিক সময়ে পালন করা। যদি একটি কাজের জন্য বারবার মূলত আমলাদের কাছে যেতে হয় তাহলে দেখা যায় এটা সময়ের অপচয়ও হয়, আর হচ্ছে কাজের যে ধীর গতি হয়ে যায়। তো এই যে যাতে এই ব্যাপারটা না ঘটে সে কারণে বলা হচ্ছে যে আমলাতান্ত্রিক যে জটিলতা রোধে সরকারকে এগিয়ে আসতে হবে। তারা যাতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তারা তাদের কাজের জন্য যাতে কারো কাছে জবাবদিহি করে। কাজেই তখনই দেখা যাবে যে জবাবদিহিতা প্রতিষ্ঠিত হলে আমলাদের, তাহলে তারা তাদের কাজটা সঠিকভাবে পালন করবে। এক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে। আর হচ্ছে সাংবিধানিক উপায়ে ক্ষমতা হস্তান্তর। দেখা যায় কালকে আমি গত ক্লাসে আমি তোমাদের সাথে এই যে ক্ষমতার বৈধতা নিয়ে আলোচনা করেছিলাম। এই যে সংবিধানে যে বিধিটা উল্লেখ আছে সেই বিধি অনুযায়ী ক্ষমতা হস্তান্তর
হলে এটাকে বৈধ সরকার বা বৈধ আমরা বলি, যার পিছনে দেখা যায় জনগণের পূর্ণ সমর্থন থাকে। কিন্তু যখন তার অপর অন্যতা ঘটবে, তখন দেখা যাবে এটা অবৈধ সরকার বা যার পিছনে জনগণের কিন্তু পূর্ণ সমর্থন থাকে না। তো এই যে সাংবিধানিক উপায়ে ক্ষমতা হস্তান্তরটা করতে হবে, এ ব্যাপারে সকল রাজনৈতিক দল, তাছাড়া সরকারের কিন্তু এটা উদ্যোগ নিতে হবে যাতে সাংবিধানিক উপায়ে ক্ষমতাটা হস্তান্তর হয়। তো এটা যেটা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে খুবই জরুরি। তারপরে আইনের শাসন এবং মানবাধিকার নিশ্চিত করতে হবে হচ্ছে সরকারকে। শাসন ব্যবস্থার সকল পর্যায়ে যাতে আইনকে মূলত মানা হয়, আইনকে প্রাধান্য রেখেই যাতে সকল কাজগুলো করা হয়। আর হচ্ছে যে মানুষ হিসেবে তার মানুষের যে একটা অধিকার রয়েছে মানবাধিকার, এই মানবাধিকার সম্পর্কে মূলত নিশ্চিত করতে হবে। শুধু নারী পুরুষ মূলত নির্বিশেষে সবার জন্য আইন সমান হবে। আর হচ্ছে মানবাধিকারটাও মূলত সবাই সমানভাবে ভোগ করবে, এটা নিশ্চিত করা হচ্ছে সরকারের কাজ। তো কাজেই এ ব্যাপারে সরকারকেই মূলত উদ্যোগ নিতে হবে। তারপরে আমাদের রয়েছে সরকারের দক্ষতা বৃদ্ধি। এক্ষেত্রে সরকারের দক্ষতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারের দক্ষতা বৃদ্ধি করতে হবে। এই যে সরকারের যে সম্পদ রয়েছে, তারপরে সরকারের নীতি, তারপরে সরকারের যে নীতি গ্রহণ করে যে কাজগুলো তারা করে, সেগুলো যাতে দ্রুত আর কার্যকর আর দক্ষতার সাথে যাতে সম্পন্ন করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে রয়েছে আইনসভাকে কার্যকর করে তোলা। আমরা আমাদের শাসন ব্যবস্থাটা হচ্ছে সংসদীয় পদ্ধতির বা মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থা। কাজে এখানে দেখা যায় মন্ত্রিসভা তাদের কাজের জন্য দেখা যায় আইনসভার নিকট কি দায়ী থাকে। তো সেক্ষেত্রে আইনসভার সদস্যগণ যাতে আইনসভাকে কার্যকর করে তুলতে হবে। আইনসভার সদস্যরা যাতে মন্ত্রীদের বা ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিতে পারে বা সেই দিকে মূলত খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে দেখা যায় যে বিভিন্ন ভুল ত্রুটিগুলো আইনসভার সদস্যরা ধরিয়ে দিয়ে সেটা মূলত বা দেখিয়ে দিয়ে সরকারকে মূলত সাহায্য করতে পারে। তো এটাও আইনসভাকে কার্যকর করে তোলা। সৎ ও যোগ্য নেতৃত্ব। সরকারকে কি করতে হবে, তার সৎ ও যোগ্য নেতৃত্ব মূলত সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে খুবই জরুরি। তো সেক্ষেত্রে জনগণের কল্যাণের জন্য বা সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারকে সৎ ও যোগ্য নেতৃত্বকে মূলত বাছাই করতে হবে বা মনোনয়ন করতে হবে, যা সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজন। তারপরে রয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন। নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর থেকে শুরু করে যাতে যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেটা যাতে সুষ্ঠুভাবে হয় আর যাতে অবাধভাবে হয়, এই দিকটা কিন্তু সরকারকে খেয়াল রাখতে হবে। তারপরে জনগণের অংশগ্রহণের সুযোগ। প্রশাসনের সর্বক্ষেত্রে নীতি নির্ধারণ থেকে শুরু করে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণটা প্রয়োজন সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে। তারপরে রয়েছে আমাদের ক্ষমতার ভারসাম্য রক্ষা। আইন শাসন আর বিচার বিভাগের মধ্যে মূলত এই যে তাদের ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে, কেবল তখনই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তাদের মধ্যে এই যে ক্ষমতার যে তাদেরকে যে কাজ অর্পিত করা হয়েছে সেগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে মূলত ক্ষমতার ভারসাম্যটা রক্ষা করা
মূলত হয়ে থাকে। এখানে দেখা যায় আইন বিভাগ, শাসক বিভাগ আর বিচার বিভাগের মধ্যে পরস্পরের মধ্যে কিন্তু সংযোগ থাকতে হবে, সমন্বয় থাকতে হবে। কেন? তখনই ক্ষমতার ভারসাম্য রক্ষার মাধ্যমে মূলত এই যে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তারপরে রয়েছে শক্তিশালী স্থানীয় সরকার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা। শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে মূলত সরকারকে সুশাসন প্রতিষ্ঠায় মূলত কাজ করতে হবে। এক্ষেত্রে আমরা যে বিভিন্ন যে স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা জানি জেলা পরিষদ, উপজেলা পরিষদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন প্রভৃতি, সেখানে যে স্থানীয় যে সংস্থাগুলো রয়েছে এগুলোকে শক্তিশালী করতে হবে, কার্যকর করে তুলতে হবে। আর যাতে তারা উন্নয়নে কাজ করতে পারে সেদিকে তাদের উপর বিভিন্ন ধরনের দায়িত্ব দিতে হবে, যাতে তারা সেটা দ্রুত সম্পন্ন করে, সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে সরকারকে। তো তারপরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে, যে দেশে যে ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সবার মধ্যে মূলত যে সম্প্রীতি, এটা রক্ষার মাধ্যমে এটা করতে হবে, সরকারকেই করতে হবে, যাতে এই যে সবাই ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যাতে তাদের কি বলবো, তাদের নিজস্ব কৃষ্টি থেকে শুরু করে তাদের নিজস্ব ঐতিহ্য নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারে, সেই ব্যাপারটা সরকারকে খেয়াল রাখতে হবে। এ ব্যাপারে সরকারকে উদ্যোগ নিতে হবে, তাদের কৃষ্টিগুলো রক্ষা করা, তাদের সংস্কৃতিগুলো রক্ষা করার দায়িত্ব। তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।